শিবের পুজোয় ভূতের হব্বিষ্যি করে ভূতকে ডেকে ভাত খাওয়ানো 350 বছর ধরে এই পুজো এই মন্দিরে হয়ে চলেছে। এই অলৌকিক পুজোর নিয়ম থেকে শুরু করে এই পুজো কারা করে, কবে হয়, সমস্তটা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমরা বলাগড়ের এমন এক শিব মন্দিরে যাচ্ছি যেটা বলাগড়ের সবচেয়ে প্রাচীন শিব মন্দির, বাবা বুড়ো শিবের মন্দির, এবং এই মন্দিরটি আমাদের বলাগড়ের সবচেয়ে জাগ্রত মন্দির হিসাবে ধরা হয়। আমার বাড়ি থেকে হেঁটে যেতে 10 মিনিট সময় লাগবে, তাহলে চলুন যেতে যেতে সমস্তটা দেখানো যাক। আসুন। এই দেখুন যেতে যেতে নার্সারি পড়লো, এটা আমার বাড়ির পাশেই। কি সুন্দর, এখনও বেশ মানে এত গরম পড়েছে কিন্তু দেখুন ফুলগুলো কিন্তু এখনও সতেজ রয়েছে। কিছু কিছু ফুল, সব ফুল নেই। কি কি সবজি আছে আজকে? অল্প দুটো, সব বিক্রি হয়ে গেছে। আমাদের এখানকার পুরনো রাজবাড়ি, মানে এখানে রাধা গোবিন্দের খুব পুরনো মন্দির আছে, চণ্ডী মণ্ডপ আছে, আর ঠিক তার উল্টো দিক দিয়ে আমরা যাচ্ছি এখন বাবা বুড়ো শিবের মন্দিরে। এই যে এটাও একটি প্রাচীন মন্দির, কিন্তু এই মন্দিরটা খোলা থাকে নাকি ঠিক বলতে পারবো না, আসার সময় দেখবো। তাহলে চলুন এখন যাওয়া যাক। গরমে অবস্থা খারাপ, 10 মিনিটের রাস্তা হাঁটতে হাঁটতে মনে হচ্ছে না 1 ঘন্টা লেগে যাচ্ছে। আর দুপা চলে এসছি। ওই দেখা যায় বাবার চূড়া, ওই দেখা যায় বাবার চূড়া। আস্তে আস্তে পুরো ঘেমে জল হয়ে গেছি দুজনাই। এই যে ফাইনালি আমরা চলে এসেছি। এই যে বাবার মন্দির, আর এই যে সাইডে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এইটা হলো কেশসাগর। ও মামা, এই কেশসাগরের কোনো ইতিহাস ওই কেশসাগরে যখন ওই রাধা গোবিন্দের মূর্তি জেলেদের জালে উঠেছিল এবং তারা ঠিক তদারকি মানে ঠিক মতন তাদের রক্ষণাবেক্ষণ করতে পারবে না বলেই হয়তো আমাদের এখানকার মিত্র মুস্তাফি যে রাজবাড়ি আছে সেখানে বাবার নিত্য রাধা গোবিন্দের নিত্য সেবার জন্য দেওয়া হয়েছে। আমি সঠিক বলতে পারবো না, তবে এটাই একটু শুনেছি ছোটবেলা থেকে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বাবার মন্দির অবস্থিত, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন যে কতটা শান্তির জায়গা। চলুন তাহলে এবার বাবার কাছে যাওয়া যাক, অনেকক্ষণ এসছি। চলুন চলুন। এই মন্দিরটি হলো আমাদের এখানকার সবচেয়ে প্রাচীন শিব মন্দির, প্রায় 350 বছরের পুরনো এই শিব মন্দির। আমরা এই শিব মন্দিরটাকে বাবা বুড়ো শিবতলার মন্দির বা অনেকে শিবকোটাও বলে থাকি। এই মন্দিরটি হলো বাবা বিশ্বনাথের মন্দির, আর এই মন্দিরটি হলো বাবা শম্ভুনাথের মন্দির। আচ্ছা, পুজো প্রসঙ্গে যাওয়ার আগে চলুন তাহলে মন্দির এবং একটু গ্রামের ব্যাপারে কিছু জানা যাক। এই মন্দিরটি হুগলি জেলার বলাগড়ে অবস্থিত। এই শ্রীপুর গ্রামে 300 বছরেরও বেশি প্রাচীন মন্দির আছে, যার মধ্যে অন্যতম হলো এই বাবা বুড়ো শিবের মন্দির। তৎকালীন জমিদার মিত্র মুস্তাফিরা এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন। এই মিত্র মুস্তাফিরা ছিলেন উলা বিনগরের এক সম্ভ্রান্ত কায়স্থ বংশ। এই বংশের একজন আদি পুরুষ ছিলেন শান্তিপুরের প্রখ্যাত গুরুমশাই মোহন মিত্র। মোহন মিত্রের পুত্র রামেশ্বর মিত্র পিতার টোলের শিক্ষকতা ছেড়ে তৎকালীন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কাছে গিয়ে নবাবের কাজ শুরু করেন। পরে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের হিসাবরক্ষক হিসাবে তিনি নিযুক্ত হন। কাজের দক্ষতার জন্য পরে সম্রাটের কাছ থেকে মুস্তাফি উপাধি লাভ করেন। রামেশ্বরের পুত্র রঘুনন্দন মিত্র মুস্তাফি ছিলেন একজন শাক্ত সাধক। রঘুনন্দন উলা ছেড়ে এপারে চলে আসেন শাক্ত সাধনার জন্য একটি মনোরম পরিবেশের সন্ধানে, এবং আটিশাওড়া অঞ্চলটি তিনি পছন্দ করে নেন নিজের বসবাস এবং সাধনার জন্য। বাঁশবেড়িয়ার রাজপরিবারও ছিল রামেশ্বরের মতন ঔরঙ্গজেবের বিশ্বস্ত কর্মচারী। সেই সূত্রেই রঘুনন্দন বাঁশবেড়িয়ার তৎকালীন রাজা রাঘবেন্দ্র রায়ের সাথে দেখা করেন এবং এই অঞ্চলে কিছু জমি কেনার ইচ্ছা প্রকাশ করেন তার কাছে। সব শুনে রাঘবেন্দ্র রঘুনন্দনকে 75 বিঘা জমি দান করেন। এছাড়াও আরও কিছু জমি রামেশ্বরের কাছ থেকে কিনে নেন রঘুনন্দন। তারপর 1708 খ্রিস্টাব্দে এই আটিশাওড়া গ্রামে তিনি চলে আসেন
এবং এই গ্রামের নাম পরিবর্তন করে গ্রামের নাম দেন শ্রীপুর। সেই থেকেই এই গ্রামের নাম শ্রীপুর এবং সেই সময়েই এই মন্দিরগুলি তিনি সব প্রতিষ্ঠা করেছিলেন। এইখানে বিশাল একটা কাঠচাপা গাছ ছিল। আমফানের ঝড়ে ওই কাঠচাপা গাছটা পড়ে যায়, কিন্তু পড়ে গেলেও পাঁচিল ভাঙলেও মন্দিরের কোনো ক্ষতি হয় না। বাবার মন্দির অক্ষত, সবই হয়তো বাবার লীলা। জয় বাবা বুড়ো শিবের জয়। এই মন্দিরের বারান্দার ওপরে চালে কত মানত বাঁধা আছে সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা। এই থেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন বাবা কাউকে খালি হাতে ফেরান না। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুই যেন সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। চন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রম, শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ইয়া গচ্ছ, ইয়া গচ্ছ, ইয়া তিষ্ঠত, ইয়া তিষ্ঠত, ইয়া সন্নিধান কুরু আত্রাধীশ। এবার চলুন তাহলে জানা যাক এই অলৌকিক পুজোর ব্যাপারে। এইখানেই সেই পুজো হয়। চলুন ঠাকুর মশাইয়ের কাছে জানা যাক। কারণ হচ্ছে প্রথমে শিব অভিষেক হয় গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে। শিব অভিষেক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। শিব অভিষেক হয়, গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে পুজো আচ্ছা হয়। তারপরে ফল আছে, তারপরে ফলের পরে নীলের পুজো হয়। নীলের পুজো দিনের বেলায় সমস্ত লোকেরা ফল বাবাকে দেয়, ফল, তারপরে তোমার ভোজ্য টোজ্য সমস্ত মিষ্টি দিয়ে সেগুলোকে নিবেদন করা হয়। আসল পুজো হচ্ছে রাত 12টার পর নীলাবতী পুজো হয়। আচ্ছা। ওইখানে ঘট বসিয়ে, নীলাবতী যে স্থানে পুজো হয় সেখানে ঘট বসিয়ে তীরকাঠি দিয়ে ঘিরে, তারপরে সেখানে পুজো, সন্ন্যাসীদের অঞ্জলি, আরতি, তারপরে ভূতের ভাত দেওয়া হয়। এখানে 2.5 মুঠো চাল একবার ধুয়ে মূল সন্ন্যাসী সেই ভূতের ভাতটা রান্না করে একটা শোল মাছ পুড়িয়ে, ওইখানেই শোল মাছ পুড়িয়ে একটা বিশেষ নির্জন জায়গায়, এই কৃষ্ণ সাগরের পেছনের দিকে বিশেষ একটা জায়গায় বনের মধ্যে পরিষ্কার করে সেখানে কলা পাতা পেতে ভাতগুলো দিয়ে শোল মাছটা তার উপরে দিয়ে আর তাকাবে না। ও আচ্ছা। ওরা বেরিয়ে চলে আসবে, তাকাবে না। এবার ব্রাহ্মণ ছোট্ট 2 লাইনের মন্ত্র আছে ভূত পেতের উদ্দেশ্যে, সেই মন্ত্রটা পাঠ করে একটা জবা ফুল দিয়ে তাদের উদ্দেশ্যে জবা ফুল দিয়ে ওটাকে নিবেদন করে আর পানীয় জল ছিটে দিয়ে সেও আর তাকাবে না, সেও সোজা বেরিয়ে চলে আসবে। এসে এবার হবে হোম। আর ভূতের ভাতের আগে পাঠাবলি আছে, পাঠাবলি হয়। পাঠাবলির পর ভূতের ভাত দেওয়া হয়, ভূতের ভাতের পর এখানে হোম হয়। আর পাঠাবলিটা কি এইখানেই হয়? এখানে হয়, এইখানে মানে এই যে এই বলিস্থান এইটা? ও আচ্ছা, এইখানে একটা বলিস্থান। আচ্ছা। আর এইখানে নীলাবতীর যে বেদিটা করা আছে? বেদি নয়, বেদি ওটা করেছে এমনি করেছে, ওইখানটাই পুজো। ও, ওখানটায় মেইন পুজো হয়, বেদি পুজো হয়। হ্যাঁ, আর ওটা এমনি করে দিয়েছে, আগে বেদি ছিল। মানে ওই তারপর বলি দেওয়ার পর নীলাবতী বলি দেওয়ার পর তারপরে ভূতের ভাত, তারপর ভাতের পর হচ্ছে হোমের পর এইবার তারপর মেইন পুজো। শান্তির জল দিয়ে, সন্ন্যাসীদের শান্তির জল দিয়ে। আচ্ছা আচ্ছা। এবং কঠিন পুজো, বহুত কঠিন পুজো, প্রায় 3 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে এই পুজো। আচ্ছা। এবং নিশিরাতে হয়। আর এই পুজো এদিকে কেউ জানে না। আমি যে রাস্তা দিয়ে আসলাম সেটা ভিতরের রাস্তা ছিল, আর এইটা হলো মেন রাস্তা। আর এর সাথেই আর একটা জিনিস আপনাদের দেখাই, এইখানেই অর্থাৎ বাবার মন্দিরের সাথেই আশপাশের চত্বরেই শুরু হয় হুগলি জেলার একমাত্র রাসমেলা। এই যে এইখানেই পুরো মেলা বসে। রাসমেলায় মা বিন্ধ্যবাসিনীর পুজো হয় 4 দিন ধরে। মূল পুজো 4 দিন ধরে হলেও মেলা থাকে প্রায় 15-20 দিন মতন।
তাহলে এই মেলা এবং বাবার মন্দির একবার দর্শন করে যান, ভীষণ ভালো লাগবে। এছাড়াও বহু জিনিস আছে বলাগড়ে দেখার মতন। এইখানে আসার জন্য ব্যান্ডেল কাটোয়া লাইনের যে কোনো লোকাল ট্রেনে বলাগড় স্টেশনে নেবে মাত্র 10 টাকা টোটো ভাড়ায় চলে আসুন শ্রীপুর রাসতলায়। এই যে এটা হলো রাসতলা, রাসের সময় এখানে দোকানে ভর্তি থাকে। এটা হলো দোলমঞ্চ আর পিছনে রয়েছে মায়ের মন্দির। অবশ্যই একবার রাস দেখে যাবেন বলাগড়ের, আশা করি ভালো লাগবে। মন্দির ঘোরাও হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে, তাহলে এবার বাড়ি যাওয়া যাক। তাহলে চলুন বাড়ি যাই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, নমস্কার।